আসসালামু আলাইকুম। আমাদের প্রধান উপদেষ্টা এমন একটি ভাব যে তাকে জোর করে আনা হয়েছে, ছাত্ররা রিকোয়েস্ট করেছেন, এই জন্য তিনি প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন। যদি কোনো ব্যত্যয় ঘটে, যদি কোনো ব্যর্থতা আসে, তার দায় দায়িত্ব কোনোভাবেই তার উপরে বর্তায় না। এবং তার কথাবার্তাতে সবসময় এমন একটি বিষয় প্রতিফলিত হয়। নিউজের সম্পাদক নুরুল কবির যে সাক্ষাৎকারটি নিয়েছেন সেটি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আমি নিজেও কথা বলেছি এ বিষয় নিয়ে। আর একটু কথা বলার প্রয়োজন মনে করলাম যে কেন এমন একজন ব্যক্তি আমাদের সরকার পরিচালনার প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন, কি এমন প্রয়োজন তাকে। এবং তিনি হতে পারেন, নিঃসন্দেহে তিনি একজন সম্মানিত ব্যক্তি, বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছেন, নোবেল বিজয় অর্জন করেছেন, সারা বিশ্ব তাকে চেনে, সারা বিশ্বে তিনি অন্যভাবে সমাদৃত। তাতে লাভটা কি আমাদের? আমাদের রাষ্ট্র যদি না চলে, আমাদের সরকার যদি না চলে, সাধারণ মানুষের ভাগ্যের যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে কেন দিনের পর দিন এই সরকারকে রাখতে হবে? আমরা জানি না, তবুও এই সরকার রয়ে গেছে। পিছনের শক্তি কারা তা আমরা মোটামুটি জানি, যদিও অনেক ধরনের প্রশ্ন রয়েছে। আরেকটু আলোচনা করতে চাই তাকে নিয়ে। সেই ইন্টারভিউর মধ্যে, নুরুল কবিরকে দেওয়া ইন্টারভিউ, তার মধ্যে যে কথাগুলো লুকায়িত আছে, তিনি যেগুলো নিজেই পরিষ্কার করে দিলেন, তিনি নিজে যেগুলো ফাঁস করে দিলেন তার যোগ্যতা সম্পর্কে, তার উপদেষ্টা পরিষদের সম্পর্কে, সেগুলো নিয়ে সম্ভবত আরো বেশি আলোচনার প্রয়োজন রয়েছে। সাংবাদিক নুরুল কবির তার কাছে প্রশ্ন করেছিলেন যে সরকারে তো 4-5 মাস হয়ে গেল, 4-5 মাস আগের আর তার পরের এই দুই জগতের মধ্যে আপনার নিজের পার্থক্যটা কি খুঁজে দেখেন? তিনি খুব সাদামাটাভাবে উত্তর দিয়েছেন। তিনি বলছেন যে এটা একটা ভিন্ন জগৎ, এটা আমার নিজস্ব জগৎ নয়, এই জগতে আমি কোনোদিন ছিলাম না, থাকার কোনো আগ্রহ ছিল না। এটা ডান বাম আমার জানা নেই, অনেকটা হাতড়িয়ে হাতড়িয়ে চলার মতো অবস্থা। কেন হাতড়িয়ে চলতে হবে? হাতড়িয়ে হাতড়িয়ে কি 18 কোটি মানুষের একটি রাষ্ট্র পরিচালনা করা যায়? অনেকে বলতে পারেন যে তিনি সাদামাটা উত্তর দিয়েছেন, তিনি সাদাসিধে মনের মানুষ, এই জন্য তিনি সোজা কথা বলেছেন। হতে পারেন সাদাসিধে মনের মানুষ, সাদাসিধে উত্তরের মধ্য দিয়ে তার রাষ্ট্র পরিচালনার কঠিন যে দণ্ড, সেই দণ্ড হাতে তুলে নেওয়া যায় না। এবং উপদেষ্টা পরিষদের পারফরমেন্স নিয়ে যখন প্রশ্ন করা হলো, তিনি বললেন যে আমার নিজের পারফরমেন্স নিয়েও তো আমি নিজে সন্দিহান, আমি নিজেই প্রশ্নবিদ্ধ। অর্থাৎ এই কথা বলে তিনি অন্যদেরকে পার করে দেওয়ার চেষ্টা করলেন। সবচেয়ে মজার যে বিষয়টি, এটি আমাকে চরমভাবে আমার মনোজগতে আঘাত করেছে। তিনি একজন অর্থনীতিবিদ, বাজার নিয়ন্ত্রণ কেন করতে পারছেন না, তার তো খুব সুন্দর একটি জবাব তার জন্য দেওয়া দরকার ছিল, তার মুখ থেকে বেরিয়ে আসার খুব প্রয়োজন ছিল। সেখানেও একটা বড় উদাসীনতা, সেখানে একটা বড় তাচ্ছিল্যপূর্ণ মনোভাব আমরা প্রকাশ হতে দেখেছি। তিনি কি বলছেন? আমরা তো সবকিছু করছি, কোন বাজারে উঠছে, কোন বাজার নামছে, এবং এগুলো আমরা দেখছি। প্রশ্ন ছিল যে এগুলো অ্যানালাইসিসের বিরুদ্ধে অ্যাকশনটা কি? তিনি বলছেন আমরা সবকিছু করছি, আমরা বুদ্ধি প্রয়োগ করছি, সব ধরনের বুদ্ধি, মাথায় যত ধরনের বিষয় আছে সবগুলো আমরা অ্যাপ্লাই করছি। কি অ্যাপ্লাই? তিনি বলছেন যে আমরা বুদ্ধি দিয়ে কাভার করার চেষ্টা করছি, ট্রাক দিয়ে। কি হাস্যকর উত্তর! যে খোলা বাজারে যে পণ্যগুলো নিয়ে যাওয়া হয় পিসিবির পক্ষ থেকে ট্রাকে করে, সেগুলো বাড়ানো হচ্ছে। এই জন্য প্রশ্ন করা হয়েছিল চাঁদাবাজি কেন ঠেকানো যাচ্ছে না। তিনি বলছেন যে নতুন দল চাঁদাবাজি করছে, কেন গ্রেপ্তার হচ্ছে না জানি না। কেন গ্রেপ্তার হচ্ছে না তিনি কেন জানবেন না? প্রশাসন তো তার হাতের মুঠোয়, সব ধরনের প্রশাসন। এই যে ভয়ঙ্কর একটা উদাসীনতার পরিচয় তিনি প্রশ্নের উত্তরে দিয়ে যাচ্ছেন, তার কথার প্রতিটা শব্দের পরতে পরতে জড়িয়ে রয়েছে। আমরা এগুলোকে সহজভাবে মেনে নিতে পারছি না। এবং যখন বলা হলো যে এগুলো তো রাজনৈতিক দলের ছত্রছায়ায় কেউ না কেউ করছে, আপনি কি সেগুলোকে অ্যাভয়েড করছেন, রাজনৈতিক দলগুলিকে অসন্তুষ্ট করতে চাচ্ছেন না? তখন তিনি বলছেন যে আমরা আসলে ধরতে পারছি না, আমাদের চোখ অতটা পরিষ্কার না। সরকারের চোখ পরিষ্কার থাকবে না, গোয়েন্দা সংস্থার চোখ পরিষ্কার থাকবে না, সরকারের অধীনে পরিচালিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিংবা প্রশাসনের চোখ পরিষ্কার থাকবে না। চোখ পরিষ্কার থাকবে কার? সাধারণ মানুষের? কি অদ্ভুত সব উত্তর! এবং
সিন্ডিকেট নিয়েও প্রশ্ন করা হয়েছিল। তারও কি মানে আমি এই কথাগুলো নিয়ে আগে আলোচনা করেছি, তারপরেও করতে হচ্ছে, সাধারণ মানুষকে ভাবাচ্ছে তার এই উত্তরগুলো। তিনি সিন্ডিকেট নিয়ে প্রশ্ন করছেন যে আমরা তো সজাগ রয়েছি, আমাদের সজাগ থাকার কারণেই যে গুদামে মাল স্টোর করে রাখা হয় সেগুলো সরিয়ে আবার সিন্ডিকেট যারা করে তারা অন্য জায়গায় সরিয়ে নিচ্ছে। মানে এতটাই তৎপর প্রশাসন, এতটাই তৎপর তিনি, এতটাই সরকারের তৎপরতার কারণে সিন্ডিকেট যারা করে তারা মাল এক জায়গায় নিয়ে আরেক জায়গায় মানে সরিয়ে নেওয়া হচ্ছে, আবার এক জায়গায় লুকিয়ে ফেলা হচ্ছে। টম অ্যান্ড জেরি খেলা চলছে। আমরা তো টম অ্যান্ড জেরি খেলা দেখতে চাই না। এই রাষ্ট্র পরিচালনা তো টম অ্যান্ড জেরি খেলা নয়। তিনি তার পুরনো রাজনৈতিক দল সম্পর্কে কথা বলেছেন। তিনি বলছেন যে আমাকে জোর করে কেউ কেউ করানোর চেষ্টা করছিল একটা রাজনৈতিক দল, যখন দেখলাম যে না এটা আমার দ্বারা সম্ভব না, আমি বাদ দিয়ে দিলাম। মানে সবকিছুই তার কাছে ছেলে খেলার মতন। ছাত্রদের প্রসঙ্গেও তিনি কি উদাসীনতার সাথে উত্তরগুলো দিয়েছেন। যখন প্রশ্ন ছিল যে ছাত্রদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা সাংঘর্ষিক অবস্থায় পৌঁছে গেছে, তিনি বলছেন যে এটা কোনো সংঘর্ষ না, সাংঘর্ষিক পর্যায়ে পৌঁছায়নি, কোনো দুশ্চিন্তার বিষয় না। নুরুল কবির প্রশ্ন ছিল, তিনি বলছেন না এটা কোনো দুশ্চিন্তার বিষয় নয়। রাজনৈতিক দলগুলো যে চাপ দিচ্ছে বারবার নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণার জন্য, তার উত্তর কি হবে? তিনি বলছেন রাজনৈতিক দলগুলো ওইভাবে বলেই, আবার আমার সামনে যখন আসে তখন তারা অনেক সম্মান নিয়ে কথা বলে, তারা তো ওই টোনে কথা বলে না। তার মতন একজন বিজ্ঞ ব্যক্তি, একজন সম্মানিত ব্যক্তি যদি এইভাবে কথা বলেন, একটা মানুষ যখন সামনে যায় তখন সম্মান প্রদর্শন করেই কথা বলতে হয়। এবং যারা তার উপস্থিতির বাইরে মাঠে ময়দানে নানান ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, তারাও নিশ্চয় তাদের বক্তব্যের মধ্যে দিয়ে তার প্রতি অসম্মানটা ফুটিয়ে তুলছেন না। কিন্তু স্থান কাল পাত্র ভেদে তো সময় বুঝে তো মানুষের বক্তব্যগুলো উপস্থাপিত হয়। ওনার সামনে গিয়ে রাজনৈতিক দলের নেতারা সমীহ করে কথা বলছেন, সম্মান দিয়ে কথা বলছেন, আর তিনি ভেবে নিচ্ছেন রাজনৈতিক দলগুলো মাঠে ময়দানে যা বলছে আসলে সেটা ঠিক নয়, আমার সামনে যা বলছে সেটাই ঠিক। এইভাবে চলতে পারে না। এইভাবে ভাবনাগুলো প্রকাশ করা ঠিক নয়। আর কোনটা ঠিক বেঠিক, আপনি কি বললেন না বললেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন, আপনার অযোগ্যতার পরিচয় দিয়েছেন, আপনার অদক্ষতা অনভিজ্ঞতার পরিচয় দিয়েছেন, নিজে অকপটে স্বীকার করেছেন যে ভয়ঙ্কর একটা অস্থির সময় বাংলাদেশ রয়েছে। সেই বাংলাদেশের সরকার পরিচালনা করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন উদাসীন একজন সম্মানিত, আমি অবশ্যই সাথে সম্মান শব্দটা জুড়ে দিচ্ছি, উদাসীন কিন্তু সম্মানিত ব্যক্তি অথবা সম্মানিত কিন্তু উদাসীন ব্যক্তির নেতৃত্বে অগ্নিগর্ভ অবস্থায় একটা দেশ পরিচালিত হবে, এটা তো মেনে নেওয়া যায় না। সম্রাট নিরো বাঁশি বাজায় আর রোম পড়তে থাকে, সেই সম্রাটের সেই দেশের জনগণের আর কি প্রয়োজন থাকতে পারে? আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।